where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্র, ইতিমধ্যে তোমরা অবগত হয়েছ যে আমাদের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা কনসেপ্ট অফ হিস্ট্রির এই কনসেপ্ট অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের ধারণা তারই অন্তর্গত। তো আমাদের সেই প্রান্তিক গোষ্ঠীর ইতিহাস যা আজ পর্যন্ত ইতিহাসে স্থান পায়নি, তাদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার এবং তাদের স্বাধীনতা আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল, এইটা নিয়ে আমাদের পুরো এই ফার্স্ট ইউনিটটা কভার করেছে। আমরা আজকে যেটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস চর্চায় নারীর ইতিহাস কতখানি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওমেন হিস্ট্রি আমাদের ইতিহাস চর্চায় কতখানি স্থান করে নিয়েছে সেটাই আমরা আলোচনা করতে যাচ্ছি। তো নারী ইতিহাস, এই ওমেন হিস্ট্রি প্রথম বিশ্বে নারীর ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর দশকে। 1970-এর দশকে নারীর ইতিহাস চর্চা শুরু হয় এবং 1975 খ্রিস্টাব্দকে বলা হয় নারী বর্ষ বলা হয় 1975 খ্রিস্টাব্দকে। আন্তর্জাতিক নারী বর্ষ, এই আন্তর্জাতিক নারী বর্ষটা চালু হয় হচ্ছে 1975 খ্রিস্টাব্দ থেকে। সেই বছরেরই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ এবং আন্তর্জাতিক নারী বর্ষ 1975 খ্রিস্টাব্দ থেকে স্টার্ট হয়। এই 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত যে টোটাল সালটাকে, এটাকে নারী দশক বলা হয়। নারী দশক। তো আমাদের যে ইতিহাসে নারীর ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, আমরা এইবারে আলোচনায় যাব। আন্তর্জাতিক নারী বর্ষ 1975 খ্রিস্টাব্দ, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সম্মিলিত জাতিপুঞ্জ দিনটিকে ধার্য করেছে, তোমরা জানো। এবং 1975 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্তকে নারী দশক বলা হয়। এইবারে আমরা নারীর ইতিহাস কেন পড়ব, নারীর ইতিহাস চর্চা কেন করব, এইটা নিয়েই হচ্ছে তোমাদের আজকের
যে অন্যান্য টপিকের মধ্যে এটাও আজকে আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা নারীর ইতিহাস চর্চা, ইতিহাসে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং ঐতিহাসিকদের মূল লক্ষ্য। তো এই নারীর ইতিহাস আমরা অধ্যয়ন করতে গেলে অবশ্যই যে বইগুলি গুরুত্ব দেব সেটা হচ্ছে B.R. নন্দা, বলরাম নন্দা, B.R. নন্দা, তার লেখা বই ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, ইন্ডিয়ান ওমেন ফ্রম পর্দা টু মডার্নিটি। তো এই B.R. নন্দা ইনি B.R. নন্দা লাহোর ইউনিভার্সিটি থেকে তিনি কমপ্লিট করেছিলেন। তিনি ইতিহাস নিয়েই পড়াশোনা করেছিলেন এবং ইনার যে লেখা বই, সেই লেখা বইটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যিনি কমলা ভাসিনের লেখা বই হচ্ছে হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি, হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি, কমলা ভাসিনের লেখা বই। এটাও নারীর ইতিহাস চর্চার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কমলা ভাসিন ইনি কিন্তু ইউএনওর মানে সম্মিলিত জাতিপুঞ্জে কিন্তু তিনি চাকরি করেছিলেন এবং 2002-এ তিনি চাকরি ছেড়ে দিয়ে ইন্ডিয়াতে এসেছিলেন। তো ওয়েস্ট জার্মানিতে তার মেনলি পড়াশোনা। বিখ্যাত লেখিকা হচ্ছে কমলা ভাসিন। এই ফেমিনিজমের উপরে তার বিখ্যাত বই হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি। নেক্সট হচ্ছে আমাদের ইতিহাসে নারী চর্চায় যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রাসোয়া দোবান, তার ফেমিনিজম অফ ডেট। এই ফ্রাসোয়া দোবানের হাত ধরেই 1970-এর দশকে ইতিহাস চর্চা কিন্তু শুরু হয়। তার আগে 1960 খ্রিস্টাব্দে আমেরিকাতে নারীর ইতিহাস চর্চা শুরু হয়েছিল। ক্রমানুযায়ী সেটা ইউরোপ থেকে তারপরে এশিয়া, ভারতবর্ষে এটা 1980-র দশকের পরে এই চর্চাটা শুরু হয়েছে। তো ফ্রাসোয়া দোবান ফেমিনিজম অফ ডেথ এই বইতে তিনি একটি শব্দের উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে ইকো ফেমিনিজম। কি বললাম? ইকো ফেমিনিজম। এই ইকো ফেমিনিজম তিনি শব্দটি ব্যবহার করেছেন। ইকো ফেমিনিজম শব্দটির অর্থ কি? প্রকৃতির সঙ্গে নারীর সম্পর্ককে তিনি যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ কোনো নারীর উপরে আক্রমণ করা মানেই কিন্তু প্রকৃতির উপরে আক্রমণ করা। তো এই শব্দটি প্রথম, ইকো ফেমিনিজম, এই শব্দটি প্রথম এসেছে ফেমিনিজম অফ ডেথ যে বই, সেই ফ্রাসোয়া দোবানের লেখা বই থেকে আমরা জানতে পারছি। এবারে আমরা চলে আসি যে নারীর ইতিহাস চর্চা পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকেই নারীদের ইতিহাস কেমন ছিল। প্রিয় ছাত্র, তোমরা জানবে গোটা বিশ্বের 50% লোক কিন্তু হচ্ছে আমাদের নারী, 50% মানুষ হচ্ছে নারী। অথচ সৃষ্টির আদি লগ্ন থেকে নারীর ইতিহাস চর্চার পূর্ব পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা ঘরে মেয়েরা, প্রতিটি ছেলে প্রতিটি মেয়ের তার জীবনের জন্য কিন্তু মায়েরা ছাড়া আমরা কিন্তু এত দূর পৌঁছতে পারবো না। তোমরা কিন্তু জানো যে ঘরে মা যত বেশি শিক্ষিত তার ছেলে মেয়েরা কিন্তু তত সুশিক্ষিত। তো গোটা পৃথিবীতে 50% মানুষ যেখানে নারী, অথচ তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরুষদের ইতিহাসের দ্বারা কিন্তু অবহেলিত। যুগ যুগ ধরে পুরুষদের যুদ্ধ, কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থা, ফলাফল সমস্ত পুরুষ কেন্দ্রিক ইতিহাস চর্চা শুরু হয়ে চলেছে, কিন্তু নারীর ইতিহাস সেভাবে গুরুত্ব পায়নি। তাই নারীর ইতিহাসকে তুলে ধরাই হচ্ছে এই সমস্ত লেখকদের কাজ, এবং নারীর ইতিহাস তুলে ধরাই হচ্ছে নারীর ইতিহাস চর্চার মেন বৈশিষ্ট্য। তোমরা জানবে যে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকাটা কি ছিল। ফরাসি বিপ্লবের সময় যখন বাস্তিল দুর্গ আক্রমণ হচ্ছে, রাস্তায় লাখ লাখ লোক, সেই সময় সেই লাখ লাখ বা লক্ষ লক্ষ যে লোক, সেই লোকের রুটি রুজি তারা দুই বেলা খাবে কি, তাদের রুটি তৈরি করতে নেই নারী বাহিনী। তোমরা ফরাসি বিপ্লবে সেই এত্তাপলাম, মেরি আলমদা গুজ এই নারীদের নাম শুনেছ। এই বিদুষিনী মহিলারা কিভাবে রাস্তায় নেমে পড়েছিল এবং তাদের ভোটাধিকারের দাবিতে পরবর্তী ক্ষেত্রে আন্দোলন শুরু হয়। তো এই নারীর ইতিহাস চর্চা কিন্তু প্রথম ঊনবিংশ শতাব্দীতে শুরু হয়েছিল। সেই ঊনবিংশ শতাব্দীতে ভোটাধিকারকে কেন্দ্র করেই কিন্তু প্রথম আন্দোলন হয়েছিল নারীর ইতিহাস। তো
এই ফরাসি বিপ্লব, তারপরে তোমরা দেখবে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সুলতানা রাজিয়া, আমাদের ইন্দিরা গান্ধী, শ্রীমাভ বন্দ্যোপাধ্যায়, তারপরে তোমরা দেখবে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এই সমস্ত নামগুলোর সঙ্গে কিন্তু তোমরা জড়িত। প্রীতিলতা ওয়াদ্দেদারের ইতিহাস তোমরা জানতে পারবে, সুলতানা রাজিয়ার ইতিহাস তোমরা পড়েছো। তো এই যে ইতিহাস ক্রমানুযায়ী নারীর ইতিহাসকে তুলে ধরাই হচ্ছে নারীর ইতিহাসের চর্চার মেন বৈশিষ্ট্য। তো আমাদের এই তোমাদের পরীক্ষার জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এইবারে অন্যান্য যে 4 মার্কের প্রিপারেশনগুলো নেবে, তোমাদের আমি প্রথম দিনই বলেছিলাম এইখান থেকে কোনো 8 মার্কের কিন্তু কোশ্চেন আসবে না, 4 মার্ক। তো ইতিহাস চর্চায় নারীর ইতিহাস কতখানি গুরুত্বপূর্ণ এটা তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বইগুলোর পাশাপাশি তোমরা আরও অন্যান্য বই তোমাদের টেক্সট বই পাবে, নীরা দেশাইয়ের ওমেন হিস্ট্রি ইন মডার্ন ইন্ডিয়া, এই বইগুলো পাবে। সেই বইগুলোর নাম কিন্তু 1 বা 2 মার্কের কোশ্চেনে ভীষণ ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক নারী দিবস কবে, আন্তর্জাতিক নারী বর্ষ, নারী দশক, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো 4 মার্কের জন্য নারীর ইতিহাস চর্চা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এবারে চলে যাব তোমাদের এই অধ্যায়ে যেটি আছে সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। এরপরে তোমাদের বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস, এইখানে কিছু বই, সেই বইগুলো ভীষণ ইম্পর্টেন্ট আগামী মাধ্যমিকের জন্য। যেমন ইতিহাস, নারীর ইতিহাসটা 4 মার্কের জন্য ভালো করে প্রিপারেশন নেবে, এগুলো তোমাদের দেখতে হবে। তো চিকিৎসা বিদ্যার ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। তো বিজ্ঞান প্রযুক্তি তোমরা প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে গণিত, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, এই বিষয়গুলিতে আমাদের ভারতবর্ষের ছেলে সেই আর্যভট্ট, বরাহমিহির, এদের নামগুলো তোমরা কিন্তু শুনেছো। আর্যভট্টীয়, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, পঞ্চ সিদ্ধান্তিকা, এই গ্রন্থগুলো কিন্তু আমরা জানি। 0 থেকে 9 অবধি যে সংখ্যা, সেই সংখ্যার যে আবিষ্কারক আর্যভট্ট। তো আমাদের ইতিহাসের সঙ্গে বিজ্ঞানটা ওতপ্রোতভাবে কিন্তু প্রাচীন যুগ থেকেই জড়িয়েছিল। তো এই যে বিজ্ঞান ইতিহাসের সঙ্গে কিভাবে যুক্ত তোমরা জানবে প্রিয় ছাত্র, যে আমাদের বিখ্যাত ঐতিহাসিক, আমি প্রথম দিনই বলেছিলাম, J.B. বিউরি, তিনি বলেছেন হিস্ট্রি ইজ দ্য সায়েন্স নো লেস নো মোর। হিস্ট্রি ইজ দ্য সায়েন্স নো লেস নো মোর। ইতিহাস এমন একটা সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টের সঙ্গে সে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সে কিন্তু যুক্ত। তো ইতিহাসের মধ্যে আমাদের যে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত, তার ওপর যারা রিসার্চ করেছে তাদের নামগুলো দেখে নাও তোমরা। জেডি বার্নাল, তার প্রিয় বই, সেই জেডি বার্নালের প্রিয় বই সায়েন্স ইন হিস্ট্রি তোমাদের কিন্তু ভীষণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দীপক কুমারের সায়েন্স অ্যান্ড দ্য রাজ, এই বইটি কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এই বইগুলোর নাম মাথায় রাখতে হবে। ডেভিড আর্নল্ডের সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এই বইগুলি, বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে ইতিহাসের যে সম্পর্ক, এই বইগুলি কিন্তু আমাদের বিশেষ একটা ধারণা দেয়। এবার তোমরা চলে আসো চিকিৎসা বিদ্যার ইতিহাস। প্রাচীন যুগে তোমরা ভারতবর্ষের চরক, সুশ্রুত, ধন্বন্তরী, এদের নাম শুনেছো। তো চিকিৎসাবিদ্যা, ভারতীয় যে চিকিৎসাবিদ্যা, বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসাবিদ্যা কিন্তু গোটা বিশ্বে তার সুনাম অর্জন করেছে। তো এই চিকিৎসাবিদ্যার ইতিহাসে আমাদের বিখ্যাত লেখক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সেই যে বই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এই বইটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রফুল্লচন্দ্র রায়ের লেখা বই হিস্ট্রি দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। প্রফুল্লচন্দ্র রায়, এই প্রফুল্লচন্দ্র রায়ের লেখা বইটি কিন্তু আমাদের ইতিহাসে, চিকিৎসা বিদ্যার ইতিহাসে ভীষণ ইম্পর্টেন্ট। এই জিনিসটা, এই গ্রন্থটির নাম তোমরা মনে রাখবে। তো এই গেল তোমাদের হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, নারীর ইতিহাস। এবারে আজকে আমরা কনসেপ্ট অফ হিস্ট্রিতেই নতুন একটা অধ্যায় তোমাদের যাব, আধুনিক ভারতের ইতিহাস চর্চায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চায়
কোন কোন উপাদানগুলি ইতিহাস জানতে আমাদের সাহায্য করে। আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় চলে যাব এবারে। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় কোন কোন বিষয়গুলি আমাদের ইতিহাসকে জানতে সাহায্য করে, এই বিষয়গুলিতে আমরা এবারে চলে যাচ্ছি। তো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় প্রিয় ছাত্র তোমরা জানো সেটা হচ্ছে প্রথমেই সরকারি নথিপত্র, তারপরে হচ্ছে আত্মজীবনী স্মৃতিকথা, তারপর হচ্ছে সমসাময়িক পেপার্স বা পত্র, চিঠিপত্র। এই বিষয়গুলি ভীষণ ইম্পর্টেন্ট আধুনিক ইতিহাস চর্চায়। তো আমাদের আধুনিক ইতিহাস চর্চায় এইখানে এই যে ইউনিটটা আমাদের কনসেপ্ট অফ হিস্ট্রির মধ্যে আছে, এই কনসেপ্ট অফ হিস্ট্রির মধ্যে আধুনিক ইতিহাস চর্চার তোমাদের দুটো কোশ্চিন এবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভীষণ মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, সেটা আত্মজীবনী জীবনের ঝরাপাতা, এবারে কিন্তু 4 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের এই যে এবার বিষয়, সেই বিষয়টা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র, সরকারি নথিপত্র কতখানি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেছে আধুনিক ইতিহাস চর্চায়, এটা আমরা এবারে গুরুত্ব দেব। এই সরকারি নথিপত্র দ্বারা কি হয়, ভারতবর্ষে যখন ঔপনিবেশিক মাস্টাররা আসলো, তারা আসার পর তারা যে বিভিন্ন নীতি নির্ধারণগুলো করেছিল, তাদের আড়ালে যে সচিবগুলো ছিল এবং তারা কি জন্য বৃহত্তম কাজটি করেছিল, সেই কাজের ফলাফলটি কী হয়েছিল, এই যে ব্যবস্থাপনাগুলো, এই যে চিঠিপত্রগুলো, সেই চিঠিপত্রগুলো এখনও কিন্তু বিভিন্ন দেশে, আমাদের দেশে বা ইংল্যান্ডের লন্ডন হাউস, ভারতবর্ষের দিল্লির মহাফেজখানায় কিন্তু সংরক্ষিত আছে এই চিঠিপত্রগুলো। এই চিঠিপত্রগুলো থেকেই কিন্তু আমরা জানতে পারি অ্যাকচুয়াল কলোনিয়াল মাস্টারদের কি ভূমিকা ছিল, তারা অ্যাকচুয়াল কি করতে চেয়েছিল। তো সরকারি নথিপত্র থেকে আমরা কি জানতে পারছি, তোমরা অবাক হবে। গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের আমি অবগত করছি, সেটি হচ্ছে যে আমাদের যে প্রিয় স্কুল রামকৃষ্ণ মিশন তোমরা জানো, এবং রামকৃষ্ণ মঠ, মিশন ও মঠ, যেটা স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল। এই স্বামী বিবেকানন্দের তেজস্বীয়তায় আমেরিকাবাসী, ইংল্যান্ডবাসী মুগ্ধ হয়েছিল, কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ সরকার যারা ছিল তারা কিন্তু এই রামকৃষ্ণ মিশন ও মঠে যারা পড়াশোনা করত তাদের ব্যাপারে যে কি ভাবতো তারা, এটা কিন্তু সরকারি চিঠিতে লুকিয়ে আছে। এটা আমরা কোথা থেকে পাচ্ছি জানো? দিল্লির মহাফেজখানা, যেখানে এই চিঠিপত্রগুলো সংরক্ষিত আছে। তাহলে তোমরা জিজ্ঞেস করবে, স্যার রামকৃষ্ণ মিশন সম্পর্কে এদের কী ধারণা ছিল? এরা বলতো যে রামকৃষ্ণ মিশনে জঙ্গি তৈরির কারখানা, রামকৃষ্ণ মিশন জঙ্গি তৈরির কারখানা, এই ব্রিটিশ মাস্টাররা এই কথাটা পোষণ করত। ওপরে তারা বলতো না, কিন্তু তাদের যে সচিবরা সেই চিঠিতে লিখেছিল, সেই চিঠিগুলো দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন সেই চিঠিগুলো তারা নিয়ে যায়নি। সেই চিঠি থেকে আমাদের আধুনিক ইতিহাসবিদ যারা, তারা এই ঘটনাগুলো তুলে নিয়ে এসছে। আর কি নিয়ে এসেছে? দ্বিতীয় নম্বর, নেতাজির অন্তর্ধান রহস্য। প্রিয় ছাত্র তোমরা জানো উনি মারা গেছেন না বেঁচে আছেন, তার যে লুকায়িত যে প্রমাণপত্রগুলো, সেটা গভর্নমেন্ট ইংল্যান্ড বা আমাদের ভারতীয় গভর্নমেন্ট এখনও কিন্তু প্রকাশ করছে না। উনার অন্তর্ধান রহস্যটা সত্যি আমাদের কাছে কিন্তু এখনও বিস্ময়ের। 3 নম্বরে তোমরা চলে এসো। তোমরা জানো যে 1883 খ্রিস্টাব্দে আমাদের শিক্ষা বিভাগের জন্য একটা কমিশন গঠন হয়েছিল, সেটা হচ্ছে হান্টার কমিশন। এই হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি বলেছিল, এবং সেই সময়ে আমাদের যে সংখ্যালঘু শ্রেণী, তাদের অবস্থা কতটা খারাপ ছিল, সেই চিঠিগুলো আমরা এখন যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু পরিষ্কার হচ্ছে। আর কি জানা যায় সরকারি নথিপত্র থেকে? সরকারি নথিপত্র থেকে তোমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবে। তোমরা জানো যে বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। সেই সময় লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? লর্ড কার্জন কিন্তু ওপরে বলেছিল যে প্রশাসনিক সুবিধার জন্য কলকাতা থেকে এত অঙ্গ কলিঙ্গ, অঙ্গ আসাম, বঙ্গ বাংলা, কলিঙ্গ মানে বর্তমান নাম উড়িষ্যা, এত বড় প্রশাসনিক ব্যবস্থায় একমাত্র কলকাতা থেকে পুরো বেল্ট নিয়ন্ত্রণ করা যায় না, এটা লর্ড কার্জন উপরে বলেছিল। ভেতরে চিঠিতে সচিব বড্রিক,
তাকে লর্ড কার্জন কি লিখেছিলেন জানো? যে বাঙালি হচ্ছে পথ দেখায় গোটা ভারতবর্ষকে, এই বাংলার মেরুদণ্ড ভেঙে দাও। কি করে ভাঙবে? হিন্দু মুসলিম ডিভাইড অ্যান্ড রুল পলিসির দ্বারা বাংলাকে ভেঙে দাও। ভেঙে দিলে কি হবে? ওই পার বাংলায় যদি অসম ঢাকাকে নিয়ে মালদা সহ একটা প্রদেশ গঠন করে দেওয়া যায়, তার রাজধানী হবে ঢাকা, সেখানে মুসলিমরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। এইদিকে হিন্দুরা সংখ্যায় কমে যাবে, এই কলকাতা কেন্দ্রিক বেলটায় হিন্দুরা সংখ্যায় কমে যাবে। এই হিন্দু মুসলিম গণ্ডগোল লাগিয়ে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়াই ছিল ব্রিটিশ মাস্টারদের মেন উদ্দেশ্য। এই সরকারি নথিপত্রে কিন্তু এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সরকারি নথিপত্র আর কি কি আছে? পুলিশ গোয়েন্দা রিপোর্ট। প্রিয় ছাত্র, তোমরা জানো আমাদের যে পুলিশ বিভাগ, যে এসআই, তারপরে তোমার হচ্ছে ওসি, এসপি, এই যে টার্মগুলো তোমরা জানতে পারছো, সবই কিন্তু এই কলোনিয়াল মাস্টারদের থেকে নেওয়া। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রথম পুলিশ বিভাগ তৈরি করে আমাদের দেশে। তো এই পুলিশ বিভাগ, ওইখানে কোন কোন বিপ্লবী কতদিন জেল খেটেছিল তার রেকর্ড কিন্তু গভর্নমেন্টের খাতায় আছে, এবং সেইখান থেকে আমরা বিপ্লবীদের উপরে কতদিন তারা জেল খেটেছিল, কোথায় তাকে দ্বীপান্তর করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু জানতে পারি। আর কি সরকারি নথিপত্রের অন্তর্ভুক্ত আরেকটি হচ্ছে চিঠিপত্র। চিঠিপত্র গান্ধী 90 বা 98টি চিঠি দিয়েছিল ব্রিটিশদের। ব্রিটিশরা আমাদের 48খানা চিঠি দিয়েছিল। কংগ্রেসের উৎপত্তি কেন হয়েছিল? এই যে জাতীয়তাবাদী দল কংগ্রেস, হিউমের ষড়যন্ত্র আমরা কেন বলি? এই গোপন চিঠিগুলো কিন্তু আজ ভারতের দিল্লির মহাফেজখানা, কলকাতার মহাফেজখানা, চেন্নাইয়ের মহাফেজখানায় কিন্তু সংরক্ষিত। কংগ্রেস দলটিকে কেন উৎপত্তি করতে দিয়েছিল এই ব্রিটিশরা? হিউম কেন সাহায্য করেছিল? হিউমের মনে হয়েছিল যে ভারতবর্ষে এমন একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে, ইমিডিয়েট উচ্চশিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলিকে যদি একটা ছাতার তলে নিয়ে আসা যায়, তাহলে তাদের আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক এবং নরমপন্থী উপায়ে, তাহলে সেইখান থেকে আর জঙ্গি বা বিপ্লববাদী কার্যকলাপ হবে না। ওই জন্য কংগ্রেসের উৎপত্তি। তো আমরা এই সরকারি নথিপত্রগুলো থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় এই সমস্ত বিষয়গুলো পাই। তো সরকারি নথিপত্র, তোমাদের মনে প্রশ্ন খেলবে, স্যার এটাই কি সম্পূর্ণ ঠিক? না, এটা সম্পূর্ণ ঠিক কিনা সেই সময়ে যারা বেঁচে ছিলেন তারা চোখে থেকে কি দেখেছিলেন, সেই বিষয়গুলি হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা। এইবারে তোমাদের আমি আলোচনা করব আত্মজীবনী স্মৃতিকথা, অর্থাৎ ওই সময়ে যারা বেঁচে ছিলেন তারা তাদের বিষয়ে কি লিখেছেন, ভারতবর্ষের বিষয়ে কি লিখেছেন। এবার চলে এসো, সরকারি নথিপত্র হয়ে গেল আধুনিক ভারতের ইতিহাস চর্চায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মজীবনী বা স্মৃতিকথা। আত্মজীবনী ও স্মৃতিকথা। প্রিয় স্টুডেন্ট, তোমরা এই ব্যাপারটি নজর দেবে, এবারে মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2 মার্ক, কিংবা আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী ছিল। তো আত্মজীবনী আমরা প্রথমে আলোচনা করব। আত্মজীবনী, নিজের জীবনের ইতিহাস নিজেই লেখাটা হচ্ছে আত্মজীবনী। এই সময়ে লেখক কি করেন? নিজের জীবনের ইতিহাস তিনি চোখের সামনে যেটা দেখেছেন বংশানুক্রমিকভাবে, কালানুক্রমভাবে তিনি ইতিহাসটা লিখে যান। স্মৃতিকথা, এই লেখক কি করেন? স্মৃতিকথায় হচ্ছে লেখক ওই সময়ের ঘটনাটা মাথার মধ্যে ধরে রাখেন এবং প্রত্যক্ষ পরোক্ষ অভিজ্ঞতা থেকে পরে যখন ওনার সময় হয় তিনি ওটা লিপিবদ্ধ করেন। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, ছেড়ে আসা গ্রাম, এটা হচ্ছে কিন্তু স্মৃতিকথা। আত্মজীবনী, আত্মজীবনীটা কি? আত্মজীবনী আমি বললাম যে নিজের জীবনের ইতিহাস নিজেই লেখাটা হচ্ছে আত্মজীবনী। এবারে তোমাদের পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট 70 বৎসর বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল, 70 বৎসর বিপিনচন্দ্র পাল। এই 70 বৎসর
এটা হচ্ছে তার লেখা একটা আত্মজীবনী। কেমন? এই গ্রন্থটি থেকে আমরা কি জানতে পাই? বিপিনচন্দ্র পাল লিখছেন যে 1858 থেকে 80, মাত্র 22 বছরের ইতিহাসটা এখানে আমরা জানতে পারি। এবং উনি বলছেন যে শৈশব আমার ছিল বাংলাদেশে, আমার জন্মস্থান বাংলাদেশে, আমি উচ্চ শিক্ষার জন্য আমি কলকাতায় চলে আসি। আসার পর কি হয়, তিনি এইখানে এসে স্বরাজ বয়কট এই আদর্শে তিনি দীক্ষিত হয়ে ওঠেন। এটাই ছিল তার মেন রাজনৈতিক আদর্শ। তো বিপিনচন্দ্র পাল ওই সময়ে তিনি ইতিহাসকে তিনি কিভাবে লিখেছেন 70 বৎসর, সেটা পড়লে কিন্তু আমরা জানতে পারবো যে সত্যি সত্যি আধুনিক ইতিহাস চর্চায় সেই সময়ের দিনকাল বা সেই সময়ে কি ঘটেছে সেই বিষয়গুলি কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ দলিল। তিনি বলছেন যে সে সময় মেয়েদের পড়াশোনার চল বেশি ছিল না, মেয়েদের পড়াশোনা করানো হলে নাকি তারা খুব শীঘ্রই বিধবা হয়ে যেত। তিনি বলছেন যে সে সময় সমাজ ছিল পুরুষতান্ত্রিক, সে সমাজে কৃতদাস প্রথা ছিল, পুরুষতান্ত্রিক সমাজ এবং সেখানে কৃতদাস প্রথা ছিল। তো বিপিনচন্দ্র পাল আর কি কি গ্রন্থটিতে লিপিবদ্ধ করছেন? এই গ্রন্থটিতে তিনি লিপিবদ্ধ করছেন যে তোমার যে হিন্দু মেলা, সেই হিন্দু মেলার বিবর্তনটা কিভাবে হচ্ছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে ভারত সভা কিভাবে ঔপনিবেশিক যে কার্যাবলী তাদের এগেনস্টে আন্দোলন করে চলেছে, এই সমস্ত ঘটনাগুলি কিন্তু 70 বৎসর সে বিপিনচন্দ্র পালের ইতিহাস থেকে আমরা জানতে পারি। তোমাদের এবারে পরীক্ষায় 2 মার্কের জন্য ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই 70 বৎসর বিপিনচন্দ্র পাল। তারপরে আমরা চলে আসবো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। জীবন স্মৃতি বললাম আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখা 1912 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এবং 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? এই গ্রন্থ থেকে কবিগুরুর শৈশবকাল, গুরুগৃহে ছোট বাচ্চাদের কিভাবে পড়াশোনাগুলো কেটে গিয়েছিল, এবং ঠাকুর পরিবারে মেয়েদের অবস্থা, ঠাকুর পরিবারে মেয়েদের ভূমিকা, আগত অতিথিদের অভ্যর্থনা, সমস্ত বিষয়টা কবিগুরু তার জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেছে। এটাও তোমাদের 1 মার্কের জন্য এবারে পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। এবারে আমি আসবো আত্মজীবনী, আমরা আলোচনা করছি 70 বর্ষ হলো, জীবন স্মৃতি হলো। এবারে যেটা তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আজকের আলোচনার লাস্ট বিষয়, সেটি হচ্ছে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। জীবনের ঝরাপাতা, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ আত্মজীবনী, এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই জীবনের আত্মজীবনী, জীবনের ঝরাপাতা, এটি হচ্ছে কার আত্মজীবনী? আমি বললাম এটি হচ্ছে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরাপাতা। সরলা দেবী চৌধুরানীর আগে বংশ পরিচয়টা তোমরা প্রিয় ছাত্র জেনে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগিনী স্বর্ণকুমারী দেবীর মেয়ে, এবং তার বাবার নাম জানকীনাথ ঘোষাল। এই জানকীনাথ ঘোষালকে জানো? কংগ্রেস যখন উৎপত্তি হয়েছিল তার একজন অন্যতম সম্পাদক বা প্রতিষ্ঠাতা এই জানকীনাথ ঘোষাল, এবং স্বর্ণকুমারী দেবীর মেয়ে হচ্ছে সরলা দেবী চৌধুরানী। তো এই সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপাতা গ্রন্থে কি তুলে ধরেছেন, অর্থাৎ জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চায় কেন গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে? স্বর্ণপদক প্রাপ্ত, নিজে ইংরেজির ছাত্রী এবং বিদুষিনী মহিলা ছিলেন সরলা দেবী চৌধুরানী। তিনি ক্রমানুযায়ী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক,
মহাত্মা গান্ধী, সেই সময়ের যে গুরুত্বপূর্ণ একটা সময়, সেই সময়কে তিনি নিজের কাছে থেকে কিন্তু দেখেছেন। তিনি ঠাকুরবাড়ির অন্দরমহলের কথা এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন, যে ঠাকুরবাড়ির অন্দরমহলে কিভাবে নারীরা থাকতো, সেখানে শিক্ষালাভ কী করে করতো, সেখানে আগত অতিথিদের কিভাবে আপ্যায়ন করা হতো, এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু জীবনের ঝরাপাতা গ্রন্থে তুলে ধরেছেন। তার এই গ্রন্থটি থেকে আর কি জানতে পারি? বৈপ্লবিক কর্মকাণ্ড। তোমরা অবাক হবে যে সেই যুগে একজন নারী বা মহিলা, তিনি তার বাড়িতে কিভাবে লাঠি খেলা হয়, কিভাবে ব্যায়াম চর্চা হয়, কিভাবে অসি চালনা হয়, সেগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ছেলেদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিখ্যাত প্রফেসর মোর্তাজা নামে এক ভদ্রলোককে তিনি রেখেছিলেন। সেই তার বাড়িতে সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো। এবং তিনি আর কি করেছিলেন? এই সময়ে তিনি লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলেছিলেন। কেন লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার 1902 খ্রিস্টাব্দে তিনি গড়ে তুলেছিলেন। তার এইটি করার মেন উদ্দেশ্যই ছিল যাতে ভারতবর্ষে বা বাংলায় নিজেদের পণ্য নিজে আমরা উৎপাদন করি এবং সেই উৎপাদন যাতে আমরা নিজেরাই ক্রয় করি। এর জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিলেন। তিনি 1910 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে এলাহাবাদ অধিবেশন, সেই অধিবেশন থেকেই তিনি 1911 খ্রিস্টাব্দে সেই ভারত স্ত্রী মহামণ্ডল, ভাবতে পেরেছ, গোটা অল ইন্ডিয়ার মেয়েদের নিয়ে তিনি একটা কনফারেন্স করছেন, তার তিনি নেতৃত্ব দিচ্ছেন। ভারত স্ত্রী মহামণ্ডল, তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু 2 মার্কে ভীষণ ইম্পর্টেন্ট। ভারত স্ত্রী মহামণ্ডল, ভারত স্ত্রী মহামণ্ডল। তো তোমাদের এগুলো 2 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লক্ষ্মীর ভাণ্ডার, ভারত স্ত্রী মহামণ্ডল তিনি গঠন করেছিলেন। আর বৈপ্লবিক ক্রিয়াকর্মের জন্য তোমরা জানো মহারাষ্ট্রের শিবাজির মতো তার মতাদর্শ, তার আদর্শকে বাংলায় তিনি নিয়ে এসেছিলেন। এসে বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসব তিনি বাংলায় কিন্তু চালু করেছিলেন। এই যে আমি সমস্ত ঘটনাগুলো এক এক করে বলে যাচ্ছি, সমস্ত ঘটনা কিন্তু আমরা জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে দেখতে পাই। তাহলে এই গ্রন্থটি তোমরা বুঝতে পারছো যে ভারতবর্ষের যে এখন আধুনিক ইতিহাস চর্চা, যে সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস লিখছে, লেখার সময় তোমরা জানো আমি প্রথম দিনই বলেছিলাম যে ইতিহাস কিন্তু কোনো নীতিবোধ বা কোনো বানানো গল্প নয়। ইতিহাস তোমাকে স্থলে যেতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণগুলো তুলে নিয়ে আসতে হবে। তার যে প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্সগুলো, এই সেকেন্ডারি সোর্সের মধ্যেই যে জীবনের ঝরাপাতা, এটা প্রাইমারি সোর্স সরলা দেবী চৌধুরানী। ইনি ভারতবর্ষকে নিজের চোখে দেখেছেন কংগ্রেসের কিভাবে উৎপত্তি হচ্ছে, বাংলাকে কিভাবে ভাগ করে দিচ্ছে লর্ড কার্জন, এবং সেই সময় বিপ্লবীদের ক্রিয়াকলাপ। একে সরলা দেবী চৌধুরানী ছিলেন বিপ্লবীদের মেন প্রেরণাদাত্রী, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তো সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার, ভারত স্ত্রী মহামণ্ডল, প্রতাপাদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত, এই টার্মগুলো কবে কেন গড়ে উঠেছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের 4 মার্কের ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আগামী মাধ্যমিকের জন্য আমরা আশা করতেই পারি। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম তার মধ্যে তোমরা ওমেন হিস্ট্রি বা ওমেন স্টাডি, নারীর ইতিহাস এবং আত্মজীবনী, জীবনের ঝরাপাতা, এই দুটো ভীষণভাবে গুরুত্ব দেবে। আজকে এই পর্যন্তই।